কোনো শ্রমিক সংস্থা দাবি করেনি পুরনো যে শ্রম আইনগুলো ছিল এই 51টা আইনের পরিবর্তন চাই। দাবি করেছে মালিকরা বারবার। এদের যে ইন্সপেক্টর রাজ খতম করতে হবে। যে মজুরি না পেলে একজন শ্রমিক পরিবার বাঁচতে পারবে না, তাই মিনিমাম ওয়েজ 178 টাকা পার ডে। চা বাগানের ক্ষেত্রে সমস্ত বাগানেই মেডিকেল চেক আপের ব্যবস্থা ছিল, মেডিকেল ডিসপেন্সারি ছিল, ডাক্তার থাকতেন। কিন্তু যে শ্রমিক মালিকের বিরুদ্ধে কথা বলবে, ইউনিয়ন করবে, মালিকের অত্যাচারের বিরুদ্ধে লড়বে, তাকে তো সে কাজ দেবে না। গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার এদেরকে বলা হয়, একসঙ্গে কম্বাইন্ডলি বলা হতে পারে। মালিকরা বলার চেষ্টা করেছিল এরা পার্টনার, নট ওয়ার্কার্স। আসলে কি শ্রমিক সংখ্যা ঘাটতি হচ্ছে যে মহিলাদের রাত্রে শিফটে কাজ করাতে হবে? বাস্তবে তাদের বন্ডেড লেবারে পরিণত করার জায়গায় মালিকরা নিয়ে যাচ্ছে। যা বলবে তাই তাই করতে হবে। কোনো আইন কানুন কোনো কিছুই কাজ করবে না। একুশে নভেম্বর থেকে সারা দেশে কার্যকারী করা হলো নতুন 4 শ্রম কোড। তারপর থেকে মোদী সরকার ও মূলধারা সংবাদ মাধ্যমগুলো এই শ্রম কোডের জয়গান শুরু করে দেয়। দাবি করা হচ্ছে এতদিনে শ্রমিকের গোলামির দিন শেষ হলো, মালিক নয় এবার শ্রমিকরাই হয়ে উঠবে কারখানার বস, ইত্যাদি ইত্যাদি। মালিকদের সংগঠনগুলো দুহাত তুলে এই শ্রম কোডকে সমর্থন করলেও বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস ছাড়া বাকি সকল শ্রমিক সংগঠনগুলোই একে শ্রমিক বিরোধী বলে এই শ্রম কোড বাতিলের দাবিতে রাস্তায় নেমেছে। বাস্তবে এই শ্রম কোড কার স্বার্থ রক্ষা করবে, মালিকের না শ্রমিকের? এই প্রশ্নে সাধারণ মানুষ আজ কিন্তু বিভ্রান্ত। শ্রমিকরা দেশের পুরনো 44টি কেন্দ্রীয় শ্রম আইনের কোনো আইনকে পরিবর্তন বা বাতিলের দাবি না করা সত্ত্বেও কেন সরকার 44টার মধ্যে 15টা আইন সম্পূর্ণ বাতিল করে 29টিকে নিয়ে 4টি শ্রম কোড তৈরি করলো? এর কারণ কি? শ্রমিকরা যখন দাবি করছে শ্রমকোড বাতিলের, মালিকরা উল্লাস প্রকাশ করছে শ্রমকোড চালু হওয়ার জন্য, তখন স্বাভাবিকভাবে বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না যে এটা মালিকের পক্ষে শ্রমকোড চালু হচ্ছে। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন কখনো কোনো শ্রমিক সংগঠন, কোনো শ্রমিক সংস্থা বা ব্যক্তিগতভাবে কোনো শ্রমিক দাবি করেনি পুরনো যে শ্রম আইনগুলো ছিল, ভারতবর্ষের সেন্ট্রাল শ্রম আইন 51টি ছিল, তাছাড়াও বিভিন্ন রাজ্যের রাজ্য আইন আছে, এই 51টা আইনের পরিবর্তন চাই, কখনো কেউ দাবি করে। কিন্তু দাবি করেছে মালিকরা বারবার। তারা বলেছে যে আমরা বিজনেস ফ্রেন্ডলি করার জন্য এই শ্রম আইনগুলো বাধা হচ্ছে, বিজনেস বাড়ানোর জন্য বাধা হচ্ছে, এদের যে ইন্সপেক্টর রাজ খতম করতে হবে। অর্থাৎ বিভিন্ন ইন্সপেক্টর থাকার ফলে তাদের যেভাবে তারা চালাতে চান শ্রমিকদের উপর নিপীড়ন, শোষণ, অত্যাচার, তা যতটুকু পূর্বের শ্রম আইনে ইন্সপেক্টরকে দিয়ে সামান্য হলেও তা রক্ষা সম্ভব ছিল, তা যাতে কোনো বাধা না থাকে মালিকদের অবাধ শোষণের, অবাধ লুণ্ঠনের, অবাধ অত্যাচারের। সরকারও তার সহযোগী সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে এবার থেকে প্রত্যেক মালিককে শ্রমিকদেরকে মাসের 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। প্রশ্ন উঠছে পুরনো 29টা শ্রম আইনে কি এই ধারা ছিল না? 1936 সালেই ওএস কি করে পেমেন্ট করা হবে তার আইন পাশ হয়েছিল ব্রিটিশ আমলেই, এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে মাসিক বেতন অবশ্যই সংস্থাকে বা মালিকদের পেমেন্ট করতে হবে বা সরকারকে পেমেন্ট করতে হবে 1 সপ্তাহের মধ্যে। তাহলে এটা নতুন কিছু নয়। আমাদের দেশে কি প্রেক্ষাপটে পুরনো শ্রম আইনগুলো তৈরি হয়েছিল? শ্রম আইন এসেছিল আমাদের দেশে যখন থেকে মূলত সারা পৃথিবীতে 1917 সালের পর সোভিয়েতের সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর শ্রমিকদের দাবিগুলো স্বাভাবিকভাবেই সারা পৃথিবী জুড়েই সামনে এসেছিল। সেই জন্য বিভিন্ন দেশের পুঁজিবাদী সরকারগুলো, সাম্রাজ্যবাদী সরকারগুলো, তারা ওয়েলফেয়ার স্টেটের ভাবনা নিয়ে এসেছিল যে এখন আর সরাসরি আগের মতন শোষণ বঞ্চনাটা ডাইরেক্ট না করে ওয়েলফেয়ারের নামে করতে হবে। এই জন্য ওয়েলফেয়ার স্টেট এসছে। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দেশে দেশে, আমাদের ভারতবর্ষেও বিভিন্ন শ্রম আইন হয়েছে, যে শ্রম আইনগুলো শ্রমিকদের খানিকটা হলেও অধিকার দিতে বাধ্য হয়েছে মালিকরা। সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবার থেকে সারা দেশে ন্যূনতম মজুরি সকল মালিককেই অবশ্যই দিতে হবে। আসলে ন্যূনতম মজুরি ধারণাটা কি? 48 সালে মিনিমাম ওয়েজ অ্যাক্ট আমাদের দেশে চালু হয়। যে মজুরি না পেলে একজন শ্রমিক পরিবার বাঁচতে পারবে না, তাই মিনিমাম ওয়েজ। এই শ্রমিক পরিবার বলতে অদ্ভুত, এখানে বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, স্বামী স্ত্রী এবং 2টো সন্তান,
এই ধরে 3টে ইউনিট, স্বামী স্ত্রীর 2 ইউনিট এবং 2 সন্তানের জন্য 1 ইউনিট, তাদের ভরণ পোষণ, তাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেটাকে ক্যালকুলেট করে হিসেব করে 2700 ক্যালোরি প্রতিদিন খাদ্য চাই, এরকম করে 72 বছরে 72 গজ কাপড় চাই, এরকম করে হিসেব করে যতটুকু দেওয়া যায় তার নাম মিনিমাম ওয়েজ। বর্তমানে খুব কম মালিকই শ্রমিকদের ন্যূনতম মজুরি দিয়ে থাকে, তাহলে এবার কি অবস্থা ফিরবে? মোদী সরকার নতুন একটা ওয়েজ কনসেপশন নিয়ে আসলেন তার কোডে, তার নাম ফ্লোর ওয়েজ, যা বর্তমানে 178 টাকা পার ডে, প্রতিদিন মাত্র 178 টাকা। আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন 178 টাকা পেয়ে কোনো শ্রমিক পরিবারের স্বামী স্ত্রী এবং 2টো বাচ্চা নিয়ে বেঁচে থাকার আজকের মূল্যবৃদ্ধির বাজারে কোনো বাস্তবতা নেই। এই শ্রম কোডে দাবি করা হচ্ছে এবার থেকে ওভারটাইমের জন্য দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। এই আইন কি আগে ছিল না? ওভারটাইম আমাদের দেশের মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 তার মধ্যেই আছে। ওভারটাইম মানে হলো কোনো শ্রমিকের যে কাজের সময় 8 ঘন্টা তার কাজ করার কথা, তার বাইরে কখনো কখনো মালিকরা তাদের কাজ করায়, বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে তারা বলে কাজ করায়। বাস্তবে তাদের আরেকজন শ্রমিক নিয়োগ না করে একে দিয়েই কাজ করানো, তার যে এক্সিস্টিং ওয়ার্ক স্ট্রেংথ আছে তাকে দিয়ে কাজ তুলে নেওয়ার পরিকল্পনা হিসেবেই ওভারটাইম এসছে। এটা মালিকদের স্বার্থে এসছে, শ্রমিকদের নয়, এবং সেই জন্য তারা ডবল মজুরি দিতে হবে। এটা আমাদের 1948 সালের মিনিমাম ওয়েজ অ্যাক্টেই আছে, এটা নতুন কিছু নয়। মোদী সরকার মিথ্যে প্রচার করছে এটা। আগের পুরনো আইনে কি শ্রমিকদের হেলথ চেক আপের কোনো ব্যবস্থার কথা বলা ছিল না? হেলথ চেক আপ বিভিন্ন কারখানায় ইএসআই সেট আপ ছিল, তাতে শ্রমিকরা কিছু পয়সা প্রতি মাসে তারা এই ইএসআই ফান্ডে দেন, মালিকদেরও একটা টাকা দিতে হয়, তার ভিত্তিতে তাদের সমস্ত চেক আপ করার দায়িত্ব ইএসআইসির। এই ইএসআইসিকে তারা দুর্বল করে দিয়ে এসব কথা বলছেন। চা বাগানের ক্ষেত্রে সমস্ত বাগানেই আগে শেড বাগান যাদের বলে, বড় বড় বাগান, সেখানে কিন্তু মেডিকেল চেক আপের ব্যবস্থা ছিল, মেডিকেল ডিসপেন্সারি ছিল, ডাক্তার থাকতেন। এরা আজকে এসব তুলে দিচ্ছে, মালিকদের এই সুযোগ করে দিচ্ছে, এসব তুলে দাও, আলাদা করে রাখতে হবে না, আমরা ব্যবস্থা করে দেবো। 8 ঘন্টা বেশি শ্রমিকদের কাজ করানো বেআইনি, তা সত্ত্বেও দেখা যায় মালিকরা শ্রমিকদের দিয়ে 8 ঘন্টার বেশি 10 থেকে 12 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে। এবারে শ্রম কোডে শ্রমিকদের 8 থেকে 12 ঘন্টা কাজ করানোর কথা বলা হচ্ছে, এটা কতটা যুক্তিসম্মত? একজন শ্রমজীবী মানুষ সেই সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজ করে তার জীবনকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে 8 ঘন্টার বেশি কাজ করার উচিত নয়। এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী অন্তপক্ষে কায়িক শ্রম এবং খুবই কঠিন মানসিক শ্রমের ক্ষেত্রেও এটা সত্য। সব ক্ষেত্রে 8 ঘন্টার বেশি কাজ করানোর বিজ্ঞানসম্মতভাবেই উচিত নয়। নতুন শ্রম কোডে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছে, এতে কার সুবিধা হবে, মালিক না শ্রমিকের? ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট অর্থাৎ স্বল্প সময়ের জন্য তার কাজের ব্যবস্থা। আপনারা শুনেছেন ইতিমধ্যেই, এটা প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের মিলিটারিদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য করা হয়েছিল। অগ্নিবীর প্রকল্প বলে 4 বছরের জন্য চাকরি, 4 বছরে তাকে মাইনে দেওয়া হবে, 4 বছর পর তার যৌবনের শক্তিটাকে শুষে নিয়ে নিঃশেষ করে দিয়ে তাকে ছিবড়ে করে ফেলে দেওয়া হবে। তারপর সে কোথায় কাজ করবে না করবে তার কোনো দায়িত্ব সরকার এবং মালিকরা নেবে না। এই যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট এসছে, একটা নির্দিষ্ট সময়ের কাজ, এই কাজে কি হবে, মালিকরা একজনকে কন্ট্যাক্ট করছে, তোমার 3 বছরের জন্য কাজ, সে ঢুকবে, সে তখন ইউনিয়ন করতে ভয় পাবে, কারণ 3 বছর পর তার কাজ থাকবে না, 3 বছর পর রিনিউয়াল হবে। সে কোনো রকম মালিকের বিরুদ্ধে, মালিক যতই জুলুম করুক, অত্যাচার করুক, অবিচার করুক, সে তার বিরুদ্ধে কথা বলবে না, কারণ তার চাকরিটা থাকবে না। 3 বছর পরে তার ছাঁটাই হয়ে যাবে, কাজ চলে যাবে, আবার নতুন করে তাকে কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু যে শ্রমিক মালিকের বিরুদ্ধে কথা বলবে, ইউনিয়ন করবে, মালিকের অত্যাচারের বিরুদ্ধে লড়বে, তাকে তো সে কাজ দেবে না। সেই জন্য শ্রমিকদের এই ভয়ে রাখা, তুমি আমার বিরুদ্ধে যাবে না, তুমি ইউনিয়ন করবে না, আমি যা বলছি তাই শোনো, আমি যা বলবো তাই করবে, এই জায়গায়
নিয়ে যাওয়ার চেষ্টা করছে মালিকরা। এই শ্রমকোড তার একটা বিরাট ভূমিকা পালন করছে মালিকদের অবাধ শোষণ, লুণ্ঠন এবং অত্যাচার, অবিচার নামিয়ে আনার। কাদেরকে গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কার বলা হচ্ছে? নয়া শ্রম কোডে এরা কি বিশেষ সুবিধা কিছু পাবে? এখন একটা প্ল্যাটফর্ম হয়েছে, কিছু কোম্পানি হয়েছে, সেই কোম্পানিগুলো আপনি মোবাইল অ্যাপসে ট্যাক্সিটাকে বুক করতে পারেন। কত টাকা লাগবে সেখানে বলা হচ্ছে, ট্যাক্সি আসবে, গাড়িটা আসবে, আপনি যেতে পারেন। এটা মোটরসাইকেলের ক্ষেত্রে হয়েছে। ইট ইজ এ প্ল্যাটফর্ম। যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি গাড়িটাকে হায়ার করলেন, ভাড়া করলেন এবং আপনি গন্তব্যে পৌঁছলেন, এটা প্ল্যাটফর্ম ওয়ার্কার। এতে যারা কাজ করছে তারা প্ল্যাটফর্ম ওয়ার্কার। আরেকটা হলো এই অ্যাপের মাধ্যমেই জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়া। আপনি এখনই একটা খাবার লাগবে, আপনি বাড়িতে একা আছেন, খাবার চাইলেন, আপনি খাবার দিয়ে গেল জোম্যাটো বা অন্য কোম্পানি, বা আপনি একটা সামগ্রী কিনবেন, যাই হোক সেটা দিয়ে গেল। এই যে যারা কাজ করছে এদেরকে গিগ ওয়ার্কার বলা হয়। গিগ এবং প্ল্যাটফর্ম এটা দুটোই কিন্তু প্ল্যাটফর্ম বেসড, অর্থাৎ এরা কিন্তু একটা অ্যাপ বেসড কাজ করছে অনলাইনে। এরা গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার এদেরকে বলা হয়, একসঙ্গে কম্বাইন্ডলি বলা হতে পারে। এই যে যারা কাজ করছেন এটা নতুন ধরনের শ্রমিক, শ্রমজীবী মানুষ। মালিকরা বলার চেষ্টা করেছিল এরা পার্টনার, নট ওয়ার্কার্স, দে আর দ্য পার্টনার। তাহলে পার্টনার যদি হয় তাহলে তুমি তাদের কাছে তোমার আয় ব্যয়ের হিসেব রাখবে এবং আয় হলে তুমি তাদের শেয়ার দেবে, পার্টনারের নিয়ম তাই। কিন্তু এরা সে রাস্তায় যাবে না, এরা কোনো রকম সুযোগ দেবে না। শুধু তাই না, সমস্ত ক্ষেত্রেই শ্রমিকরা যখন কাজ করতেন, কোনো কারখানায় হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, ব্যাংকে যে কর্মচারী কম্পিউটার নিয়ে কাজ করেন, কম্পিউটারটা কিন্তু ব্যাংক দেয়, ব্যাংক প্রোভাইড করে। আমি চটকলে কাজ করছি, চটকল যে মেশিনে কাজ করি, চটকলের মেশিনটা মালিকের দেওয়া। অর্থাৎ আমার কাজের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় তা কিন্তু দেবে মালিক। যেহেতু এখানে বেকার সংখ্যা এত, যাদের মোটরসাইকেল আছে, কোথাও কোথাও এখন সাইকেলও ইউজড হচ্ছে এই প্রশ্নে, তাদেরকে কোনো রকম কিছু না দিয়ে, তোমার মোটরসাইকেল, তোমার ব্যবস্থা, তোমার সব, আমি জিনিসটা পৌঁছে দেবে, তুমি এই পয়সা পাবে। একদম ডাইরেক্ট শোষণের একটা বিরাট স্কোপ তৈরি হয়েছে গিগ ওয়ার্কার এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার। যাদের মালিক কোনো দায়িত্বই নেয় না, তাদের জিনিসপত্র দেওয়া তো দূরের কথা। এই হলো বাস্তবতা। তাদের একটা রেজিস্ট্রেশন করিয়ে তাদের অ্যাপে তারা খুলতে পারে এবং তাদের কাছে অর্ডার আসতে পারে। এই হলো বাস্তবতা। তার মানে শোষণের মাত্রাটাকে আরও তীব্র করার প্রক্রিয়া এই গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার। এবং তাদের জন্য এবার কোর্টে কথাটা সত্য, এই কারণে সত্য যে আগের আইনগুলোতে যখন গিগ ওয়ার্কার ছিল না তখন আইন তৈরি হয়েছে। গিগ ওয়ার্কার ইজ এ নিউ ফেনোমেনা ইন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান লেবার স্ট্রাকচারের মধ্যে। তাহলে এইটা আসার পর কোর্ট আইন পাল্টানোর কথা উঠছে, তাই নতুন করে এটা তো আসতে হবে, সেই জন্য এসছে। এবং তাদের জন্য কোনো কিন্তু সোশ্যাল সিকিউরিটির কথা বলা হয়েছে, কি সিকিউরিটি বলা হয়নি। কি তারা পাবে সোশ্যাল সিকিউরিটি হিসাবে তার কোনো কিছু উল্লেখ নেই কোডে, রুলসেও খুব বেশি উল্লেখ নেই। এই শ্রম কোডে মহিলাদের নাইট শিফট ও ঝুঁকিপূর্ণ কাজ করানোর অনুমোদন দিয়েছে। আমাদের দেশে বর্তমান সামাজিক পরিস্থিতিতে এটা কতটা বাস্তবসম্মত? এটা ফ্যাক্টরিজ অ্যাক্টে প্রভিশন ছিল স্বাধীনতার আগেই। আমাদের দেশে যে সামাজিক অবস্থান আছে তাতে মহিলারা রাত্রে নিরাপদ অবস্থায় কাজ করতে পারবে না। আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের সর্বত্রই কর্মরত মহিলাদের উপর কীরকম অত্যাচার, নিপীড়ন, যৌন নির্যাতন, ধর্ষণ, খুন চলছে। সেখানে দাঁড়িয়ে এই কোডে যে বলা হলো, আসলে কি শ্রমিক সংখ্যা ঘাটতি হচ্ছে যে মহিলাদের রাত্রে শিফটে কাজ করাতে হবে? বা সত্য তা নয়। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, তার মধ্যে পুরুষের সংখ্যাও অনেক। নাইট শিফটে মহিলাদের প্রয়োজন কেন, আনতে হবে কেন? বাস্তবে তারা দেখানোর চেষ্টা করছে আমরা খুব গণতান্ত্রিক। যে বিজেপি সরকার যে ইডিওলজি নিয়ে চলে সেটা হলো
ভারতবর্ষের ঐতিহ্যের মনুসংহিতার ইডিওলজি, সেখানে নারীরা পথে বিবর্জিতা, সেখানে তাদেরকে মালিকের স্বার্থে রাত্রে এনে কাজ করাতে হবে। এখানে তার মনুসংহিতা কাজ করছে না, এখানে মালিকের স্বার্থ রক্ষার জন্য তার সমস্ত সংহিতা বন্ধ। এটা তারা ব্যবস্থা করছে। আমরা এর বিরোধী, কারণ ভারতবর্ষের নিশ্চয়ই মেয়েরা সমান অধিকার পাবে, এটা তো আমরা চাই। মেয়েদের সব ক্ষেত্রেই সমান অধিকার দেওয়া, এবং আমাদের আইনেই আছে সম কাজে সম মজুরি দিতে হবে। প্রায় সব শ্রমিক সংগঠনগুলি এই শ্রম কোড বিরোধিতা করছে কেন? তারা কেন বলছে এই শ্রম কোড শ্রমিক বিরোধী? আগে আইন ছিল 100 যুক্ত কারখানাগুলো, তার কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানা বন্ধ, ক্লোজার, লে অফ, লকআউট কোনো কিছু করতে হলে সরকারের পারমিশন নিতে হতো। আজকে সেটাকে বাড়িয়ে করা হলো 300 যুক্ত কারখানার ক্ষেত্রে এটা নিতে হবে। তার কম 299 হলেই, শ্রমিক থাকলেই কোনো কারখানায় এই বিষয়টা নিতে হবে না। এই অবস্থায় দাঁড়িয়ে কি দাঁড়াবে? মালিকরা অবাধভাবে লে অফ, লকআউট, ক্লোজার, ছাঁটাই করতে থাকবে। এটা মালিকদের হাতে অবাধ জায়গা তৈরি করে দিল অত্যাচারের শ্রমিকদের উপর। কোনো আইন সেখানে কার্যকরী হবে না, টোটাল কন্ট্রোলে চলে গেল। এবং তারা যা করবেন তাদের কথাই শেষ কথা, কোনো আইন নেই। মালিকদের জঙ্গলরাজ কায়েম করার ব্যবস্থাই হলো শ্রম কোড। বাস্তবে তাদের বন্ডেড লেবারে পরিণত করার জায়গায় মালিকরা নিয়ে যাচ্ছেন। যা বলবে তাই তাই করতে হবে, কোনো আইন কানুন কোনো কিছুই কাজ করবে না। এই জন্যই শ্রমিক সংগঠনগুলো এবং আমরা এআইইউটিইউসির পক্ষ থেকে প্রথম থেকেই এই যে কোড আনছে, কোড আনার পরিকল্পনা, তার ড্রাফট, সমস্ত ক্ষেত্রে আমরা তার বিরোধিতা করেছি। আমরা বলেছি পরিবর্তন শ্রমিকরা চায়নি, কোনো শ্রমিক ইউনিয়ন চায়নি, তাহলে পরিবর্তনের দরকার হলো মালিকদের।